আজকে আমাদের কুইকবুকস অনলাইন ক্লাস 6 আপনারা অনেকেই প্রবলেম ফেস করেন। আমি বলেছি আমাদের মেইন একটা অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা আনলিমিটেড কোম্পানি ওপেন করতে পারবো। মেয়াদ থাকা অবস্থাতেও ওপেন করতে পারবো, মেয়াদ শেষ হয়ে গেলেও ওপেন করতে পারবো। তো আপনারা যখন প্র্যাকটিস করেছেন, আপনারা ইউকের কোম্পানি দিয়ে প্র্যাকটিস করেছেন, বাট এই মুহূর্তে ইউকের কোম্পানিতে ফ্রি নেই। সেক্ষেত্রে কি করবেন? আমাদের দেখতে হবে খুঁজে খুঁজে কোনটা ফ্রি আছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ান কোম্পানি ফ্রি আছে, বাট সেখানে একটা সমস্যা হচ্ছে ট্যাক্স রেটটা অ্যাড করা যায় না বা এডিট করা যায় না। কারণ কি? কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে ট্যাক্স রেট একটা। আমি নিজেও অস্ট্রেলিয়ান হচ্ছে কাজ করেছি কিছু, তো ওদের ট্যাক্সের যে রেট আছে একটাই রেট 10%। হ্যাঁ, হয় 10% হবে অথবা নো ভ্যাট ট্যাক্স, ঠিক আছে, বাট এর বাইরে কোনো রেট নেই। এর জন্য আমরা এই অস্ট্রেলিয়ান কোম্পানিতে কাস্টমাইজ করে অ্যাড করতে পারি না। এখন আপনার যদি ইউকের কোম্পানিতে ফ্রি মেয়াদ থাকে, আপনি ইউকের কোম্পানিতে হচ্ছে প্র্যাকটিস করবেন, আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। যদি ইউকের কোম্পানি ফ্রি না থাকে, যদি আপনি অস্ট্রেলিয়ান কোম্পানিতে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রেট অ্যাড করতে হবে না, আপনি 10% দিয়েই করবেন। ক্লিয়ার সবাই? আই হোপ। জি ক্লিয়ার। ওকে, আমি আজকে একটু অস্ট্রেলিয়ান কোম্পানিতে কিভাবে আমরা করব আগে দেখিয়েছি, আমি আজকে আবার একটু দেখাচ্ছি। আমি আপনাদেরকে এই লিঙ্কটা সবাইকে প্রোভাইড করেছি, কোম্পানি ওপেন করার লিঙ্ক। এখানে যখন আমি চলে আসি, আমার এখানে কিন্তু ফ্রি অপশনটা এখন আর নেই। তো এখান থেকে যদি আমাকে নিতে হয়, আমাকে পে করতে হবে। বাট যেহেতু আমি প্র্যাকটিস করছি, অবশ্যই আমরা একটু ব্রেন খাটাবো, আমরা ফ্রিতে প্র্যাকটিস করব। আমরা একটু নিচে চলে আসব, আমরা দেখব যে এই মুহূর্তে কোন কান্ট্রি ফ্রি আছে। আমরা নিচে যখনই স্ক্রল করতে করতে আসলাম, আমরা সিলেক্ট কান্ট্রি দেখতে পাচ্ছি। এই সিলেক্ট কান্ট্রি থেকে অনেকগুলো কান্ট্রি আছে। অনেক সময় দেখবেন অস্ট্রেলিয়াও আপনার ফ্রি নেই, ইউকেও ফ্রি নেই। তাহলে কোন কোন কান্ট্রি ফ্রি হতে পারে, আপনারা দরকার হয় প্রত্যেকে একটা একটা করে চেক করে দেখবেন। এই যে আমরা মেন্টরটা বলি এই মুহূর্তে এটা ফ্রি আছে বা এটা ফ্রি নেই, আমরা কিভাবে বলি? আমরা সবগুলো চেক করে দেখি। সো আপনাদেরকে এইভাবে চেক করে দেখতে হবে। আমি অস্ট্রেলিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি প্রাইসিং এ ক্লিক করব। সো বাই নাও ট্রাই ফ্রি ফর 30 ডেজ, অবশ্যই আমি ফ্রি ফর 30 ডেজ সিলেক্ট করব। এই যে এখন এটা আমার 0 হয়ে গিয়েছে। এইটা আমি 30 দিন হচ্ছে ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো, দেন হচ্ছে আমাকে পার মান্থ $60 পে করতে হবে। তো আমি এখান থেকে প্লাস প্যাকেজটা সিলেক্ট করব। যাদের যাদের মেয়াদ শেষ হয়েছে তারা এই প্রসেসে করবেন। যদি ইউকের কোম্পানি ফ্রি পান, সেক্ষেত্রে অবশ্যই ইউকের কোম্পানিতে করবেন। যদি ইউকেরটা ফ্রি না থাকে, তখন আপনি অস্ট্রেলিয়া দিয়ে করবেন। তো আমি আমার ইউজার আইডি দিয়ে দিয়েছি, এখন সাইন ইনে ক্লিক করলাম। তো এই মুহূর্তে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে দেখেন অনেক কোম্পানি আছে, হ্যাঁ, যেগুলোর মেয়াদ শেষ, বাট এগুলোর তো মেয়াদ শেষ। আমি কি করব? এই যে ক্রিয়েট এ নিউ কোম্পানি, ক্রিয়েট এ নিউ কোম্পানিতে ক্লিক করব। আচ্ছা, আমার লোডিং হচ্ছে।
ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। সো আমি নেক্সটে ক্লিক করব। হোয়াটস ইউর বিজনেস নেম? আচ্ছা ম্যাম, আমাদের যখন এই যে মেয়াদ শেষ হয়ে যাবে, আমাদের নতুন করে যখন কোম্পানি খুলবো, তখন আমাদের কি প্রথম থেকে একেবারে সবকিছু কি আপনি জাস্ট সেটিং গুলো করে নেবেন। সেটিং আপনাকে অ্যাকাউন্ট সেটিংটা শুধু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট সেটিং। এরপরে আপনার ডিপেন্ড করে আপনি কোন ধরনের কাজ করবেন, সেই কাজের উপর ভিত্তি করে। এখানে শুধু চার্ট অফ অ্যাকাউন্ট আর ট্যাক্স রেট এগুলো সেটিং করার পর তার কিছু করতে হবে, তাই তো? এখন চার্ট অফ অ্যাকাউন্ট, ভ্যাট ট্যাক্স। যেমন আমি যেমন আমি 2 নাম্বার ক্লাস করতে চাই, আমার থেকে নতুন করে আবার কোম্পানি ক্রিয়েট করতে হচ্ছে। কোম্পানি মেয়াদ শেষ হয়ে গেছে, তো এখন আমি তো অ্যাকাউন্ট সেটিং ওটা কি করছি সবগুলো। আপনি সবগুলো সেটিং করে নেবেন। যখনই নতুন করে কোম্পানি ক্রিয়েট করবেন, বেসিক কিছু সেটিং আছে, সেগুলো করে নিতে হবে। সো আমার যেহেতু কোম্পানির মেয়াদ শেষ, সো আমি নতুন করে একটা কোম্পানি ওপেন করছি, অ্যান্ড এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানিতে করছি। স্টেপগুলো বলছি না, এটা আপনারা আই থিঙ্ক সবাই পারেন। সো আমি একটা নতুন কোম্পানি ক্রিয়েট করে নিয়েছি। সো এইভাবে একটা নতুন কোম্পানি ক্রিয়েট করার পর আপনারা যে সেটিং গুলো আছে, সেটিং গুলো করে নেবেন। এই যে গিয়ার আইকনে গিয়ে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং নামে যে অপশনটা আছে, সেখানে যতগুলো ইনফরমেশন আছে আপনারা সেগুলো সব ফিল আপ করে নেবেন। তো আজকে আমরা দেখব কিভাবে, ফার্স্টে আমরা দেখলাম কিভাবে একটা অস্ট্রেলিয়াতে আমরা হচ্ছে ফ্রি কোম্পানি ওপেন করতে পারবো। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে পেপাল রিকনসিলেশন। পেপালটা আমরা অনেকেই চিনি, আবার অনেকের কাছে এটা নতুন। আপনাদের মধ্যে কেউ কি পেপাল চিনেন বা নাম শুনেছেন আগে? হ্যান্ড রেজ করেন, কে কে চিনেন? আচ্ছা, বিকাশ তো আমরা সবাই চিনি, তাই না? বিকাশ হচ্ছে একটা পেমেন্ট মেথড। বিকাশ হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে ব্যবহার করে থাকি। বাহিরের কান্ট্রিতে, মোস্ট অফ দ্য কান্ট্রিতে তারা পেপাল ব্যবহার করে, যেমন অস্ট্রেলিয়াতে পেপাল ব্যবহার করা হয় না, বাট অনেকগুলো কান্ট্রিতেই হচ্ছে তারা পেপাল ব্যবহার করে থাকে। পেপালটা হচ্ছে বিকাশের মতো, আমরা যেমন বাংলাদেশে বিকাশ ব্যবহার করে থাকি, পেপালটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট অফ দ্য কান্ট্রিতেই ব্যবহার করা হয়ে থাকে। আমরা অনেক সময় দেখা যায় যখন কোনো শপিং করে থাকি বা কোনো কিছু পারচেস করি, আমরা কিন্তু অনেক সময় আমাদের বিকাশ থেকেও পেমেন্ট করে থাকি। তো ক্লায়েন্ট যখন বিজনেস করছে, সে যখন কোনো প্রোডাক্ট সেল করে, ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট সেল করে, সে কিন্তু কোনো কাস্টমারের কাছ থেকে পেপালের মাধ্যমে পেমেন্ট পেতে পারে, অথবা পেপালের মাধ্যমে সে কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারে। তো পেপালে তার বিভিন্ন ধরনের ট্রানজাকশন হতে পারে। তো এই ধরনের যদি ট্রানজাকশন হয়, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে আপনার কাজ কি? সফটওয়্যারে সেটা এন্ট্রি করতে হবে। এই যে আমি যেমন পেপাল রিকনসিলেশনটা করছি, আপনারা যদি চান আপনারা নিজেরা ট্রাই করবেন। আপনাদের বিকাশ অ্যাকাউন্ট যদি রিকনসাইল করতে চান, আপনারা আপনাদের বিকাশ অ্যাপ থেকে স্টেটমেন্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন এইভাবে রিকনসাইল করে। সো আমি এখানে চলে আসব। তো আমরা যখন পেপাল রিকনসিলেশন করব এবং ক্লায়েন্ট যখন আমাদেরকে ডেটা দিবে, ডেটাটা দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে থাকতে পারে। আপনারা ক্রেডিট কার্ড রিকনসিলেশন করেছেন, ব্যাংক রিকনসিলেশন করেছেন, সো পিডিএফ ফাইলগুলো কেমন হয় দেখেছেন, আমি আবার দেখাবো। তো আমরা কি জানলাম, একটা হচ্ছে পিডিএফ এ হয়। নাম্বার 2, এটা হচ্ছে সিএসভি ফরম্যাটে থাকতে পারে। ক্লায়েন্ট আমাদেরকে এমন একটা সিএসভি ফাইল প্রোভাইড করে বলতে পারে যা তার পেপার রিকনসিলেশন করে দেওয়ার জন্য। তো এই যে আমরা সিএসভি ফাইলটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অসংখ্য ইনফরমেশন আছে, তাই না? ডেট, টাইম, নেম, টাইপ, স্ট্যাটাস, কারেন্সি, ক্রস, ফি, নেট, দেন ট্রানজাকশন আইডি, অসংখ্য ইনফরমেশন আছে। এতগুলো ইনফরমেশন কি আমাদের আদৌ প্রয়োজন হবে কিনা, বা কোন কোন ইনফরমেশন গুলো নিয়ে আমরা কাজ করব, বা স্টেপ গুলো কি, এখন আমরা জানবো। তো প্রথমে যখন আমাদেরকে ক্লায়েন্ট একটা
পেপালের সিএসভি ফাইল প্রোভাইড করবে এবং বলবে রিকনসিলিয়েশন করে দেওয়ার জন্য আমাদেরকে সেই ডেটাটাকে শর্টিং করতে হবে। আমাদের কি কি লাগবে রিকনসিলিয়েশন করতে? আমাদের ডেট লাগবে, ডেসক্রিপশন লাগবে এবং অ্যামাউন্ট লাগবে। তো এখন আমি যেই বিষয়গুলো বলবো আপনারা সবাই কাইন্ডলি নোট করে রাখবেন। ফার্স্টে ক্লায়েন্টের প্রোভাইড করা ডকুমেন্টটা আমি ডাউনলোড করে নিব। এই যে মাইক্রোসফট এক্সেল আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আমার ডাউনলোড করা ডান। এখন এই ফাইলটাকে আমি ফিল্টার করব। তো ফিল্টার করার জন্য ফার্স্টে কি করব, প্রথমে আমি চলে আসি কারেন্সিতে। সবাই নোট করে রাখেন। তো এখানে দেখেন জিবিপি দেওয়া আছে এবং ক্যাট দেওয়া আছে। আমরা যেই ক্লায়েন্টের কাজ করছি তার কারেন্সি হচ্ছে জিবিপি। তো আমরা এখান থেকে কোন কারেন্সি রাখবো? আমরা এখান থেকে জিবিপি রাখবো। তো এইখানে জিবিপিতে যেই অ্যামাউন্টটা দেওয়া আছে ব্রিটেন পাউন্ডে, কানাডিয়ান ডলারেও হচ্ছে সেম অ্যামাউন্ট দেওয়া আছে। আমার এখানে পাউন্ডে যেই অ্যামাউন্টটা দেওয়া আছে কানাডিয়ান ডলারেও সেম অ্যামাউন্ট দেওয়া আছে। এখানে কিন্তু ট্রানজাকশন একটা হয়েছে, বাট আমরা দুইটা কারেন্সিতে দেখতে পাচ্ছি। তো আমরা যদি দুইটা সংখ্যাই নেই তাহলে কিন্তু আমাদের এটা ভুল হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা কারেন্সি নিয়ে কাজ করব। তো স্টেপ 1 হচ্ছে আমাদের কারেন্সি ফিল্টার করতে হবে। আমার এখানে 4টা 6টা 7টা অনেকগুলো কারেন্সি থাকতে পারে। সেখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব? আমার ক্লায়েন্ট যেই কান্ট্রির আমরা সেটা সিলেক্ট করব। আমার ক্লায়েন্টের কারেন্সি হচ্ছে জিবিপি। ফার্স্টে আমি কারেন্সি ফিল্টার করে নিলাম। এটা হচ্ছে আমার স্টেপ 1। এটা সবাই কি লিখবো আমরা এখানে? এখানে কোনো কিছু লিখতে হবে না, আমি বুঝার জন্য বলছি। যখন একাধিক কারেন্সি থাকবে কারেন্সি ফিল্টার করে আমরা ক্লায়েন্টের হোম কারেন্সি রাখবো। এরপরে আমি চলে আসব লাস্টে ব্যালেন্স ইম্প্যাক্টে। এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। ব্যালেন্স ইম্প্যাক্ট, হয় আমার অ্যাকাউন্টে টাকা আসবে অথবা অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, হয়তো ডেবিট হবে অথবা ক্রেডিট হবে। তো ব্যালেন্স ইম্প্যাক্টে যদি ডেবিট এবং ক্রেডিটের বাহিরে অন্য কোনো কিছু থাকে, অনেক সময় মেমো লেখা থাকে, রিসিপ্ট লেখা থাকে, এই ধরনের কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফিল্টার করে শুধু ডেবিট এবং ক্রেডিট রাখতে হবে। এখানে দেখেন ডেবিট এবং ক্রেডিটের বাহিরে কিন্তু আর কোনো কিছু নেই। বাট আমি যখন আপনাদেরকে অন্য ডেটা দিব প্র্যাকটিস করার জন্য, সেখানে কিন্তু দেখবেন মেমো, রিসিপ্ট বা আদার্স ইনফরমেশন থাকতে পারে। তখন সেটা আপনারা ফিল্টার করে শুধুমাত্র ডেবিট এবং ক্রেডিটটাকে রাখবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এই দুইটা ক্লিয়ার সবার? এখন চলে আসে ব্যালেন্সে। এখানে গ্রস দেওয়া আছে, ফি দেওয়া আছে, নেট দেওয়া আছে। তো গ্রসের সাথে আমার এই ফিটা অ্যাড করেই কিন্তু আমার এখানে নেট ব্যালেন্সটা এসেছে। প্রশ্ন হচ্ছে ফি এটা কিসের ফি? একটু চিন্তা করেন, আমরা যখন বিকাশে ট্রানজাকশন করি, সেন্ড মানি করি, ক্যাশ আউট করি বা যে কোনো ট্রানজাকশন করে থাকি, সেই ট্রানজাকশনের এগেইনস্টে কিন্তু বিকাশ একটা ফি কেটে থাকে, তাই না? এখানে আমরা পেপালের মাধ্যমে এই যে যেই ট্রানজাকশন গুলো করেছি এই ট্রানজাকশনের জন্য পেপাল ফি কেটেছে। তো এই গ্রসের সাথে ফিটা অ্যাড হয়ে আমাদের নেট ব্যালেন্সের মধ্যে এসেছে। এবং আমাদের আরেকটা ব্যালেন্স আছে, আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করেছিলাম আমাদের একটা কিউমুলেটিভ ব্যালেন্স ছিল। তো পেপালে আছে কিনা? হ্যাঁ, পেপালে এই যে এই ব্যালেন্সটাই হচ্ছে আমার কিউমুলেটিভ ব্যালেন্স। তো কোন ব্যালেন্স কি সেটা জানলাম। এখন সবার আগে আমি এখান থেকে ডেটটাকে কপি করব। কপি করে ডেটটা আমি আরেকটা শীটে নিয়ে আসলাম। এরপরে আমাকে অ্যামাউন্ট নিতে হবে। আমার তো তিনটা ইনফরমেশন প্রয়োজন হবে, ডেট, নাম্বার 2 ডেসক্রিপশন, নাম্বার 3 অ্যামাউন্ট। সো ফার্স্ট আমি এখান থেকে গ্রস নিব। আমি গ্রসটা এখানে পেস্ট করলাম। এখন এই যে গ্রস, প্রত্যেকটা গ্রসের সাথে এই যে ট্রানজাকশন গুলোর সাথে কিন্তু ফি চার্জ করা হয়েছে।
এই ফিটাকেও নিতে হবে। আমরা গ্রসের নিচে নিচে ফিটাকে বসাবো। এই গ্রসটা যেই ডেটে আছে ফির জন্য কি সেম ডেট। এই যে এই ট্রানজাকশনের জন্য যেই ডেট আছে এই ফিটার জন্য কি সেম ডেট। তো এই দুইটা অ্যামাউন্ট কিন্তু সেম ডেটেই হবে। সো আমি এই অ্যামাউন্ট এখান থেকে কপি করব। এটা কপি করে এনে ফি এর নিচে আমি পেস্ট করে দিব এবং এই যে ডেটগুলো আছে এই ডেটগুলো আমি নিচে পেস্ট করে দিব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে আমার এখানে 0 আছে বা এখানে যে ফিটা আছে -0.99 এই ফিটা হচ্ছে আমার এই যে 2 তারিখের ট্রানজাকশনের এগেইনস্টে। তো এই ট্রানজাকশনের যে ডেটটা আছে এবং এই ডেট এই দুইটা কিন্তু সেম হতে হবে, মিসম্যাচ হওয়া যাবে না। এখন এটুকু ডান। এরপর আমি নিয়ে আসবো ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনটা আমরা কিভাবে নিয়ে আসব? এখানে কিন্তু আমাদের অসংখ্য ইনফরমেশন দেওয়া আছে, তাই না? আমাদের হচ্ছে টাইপ আছে, নেম আছে, ট্রানজাকশন আইডি আছে, আইটেম টাইটেল আছে, রেফারেন্স আইডি, ইনভয়েস নাম্বার, অসংখ্য ইনফরমেশন আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ডেসক্রিপশনের জন্য কোন কোন ইনফরমেশন গুলো নিব বা এখানে ম্যান্ডেটরি কোনো রুলস আছে কিনা। অ্যান্সার হচ্ছে না, ম্যান্ডেটরি কোনো রুলস বা রেগুলেশন নেই। আমরা যখন কাজ করব মেইন কাজ হচ্ছে আমাকে এটা রিকনসিলিয়েশন করতে হবে, ক্যাটাগরি করতে হবে। সো আমি সেই ইনফরমেশন গুলোই নিব যেগুলো দিয়ে আমার ক্যাটাগরি করতে ইজি হয়। তো এর জন্য আমি প্রথমে এখানে নেমটা নিব। আমি নেমটা কপি করব, কপি করে অ্যানাদার একটা আমি শিটে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে হচ্ছে আমি টাইপটা নিব। এরপরে আমি আরেকটা ইনফরমেশন নিচ্ছি, সেটা হচ্ছে আইটেম টাইটেল। আমি চাইলে তিনটাও রাখতে পারি বা আমি যদি চাই আরো অ্যাড করতে আমি কিন্তু অ্যাড করতে পারি। যেমন হচ্ছে এখান থেকে ইনভয়েস নাম্বারও নিতে পারি। সো আমি এই তিনটাই রাখলাম, আমি এর বেশি নিচ্ছি না। তিনটা কিন্তু আমার তিনটা আলাদা আলাদা কলামে আছে, বাট এই তিনটা কিন্তু আমার একটা ট্রানজাকশনের এগেইনস্টে ডিসক্রিপশনটা আসবে। এর জন্য আমি একসাথে নিয়ে আসবো। কিভাবে একসাথে করব? আমি যদি কাট করে করে একসাথে নিয়ে আসি আমার কিন্তু অনেক বেশি সময় লাগবে। তো এর জন্য আমি একটা ফর্মুলা ইউজ করব, একটা কনকাটিনেট ফর্মুলা ইউজ করব। এর জন্য ফার্স্ট আমি ইকুয়ালস টু দিচ্ছি, দেন আমি কনকাটিনেট ফর্মুলাটা ইউজ করব। তো আমি একটা ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট আমি কপি করব, কপি করার পর কমা দিব, দেন স্পেস, ইনভার্টেড কমা, স্পেস, ইনভার্টেড কমা, দেন আমি আবার কমা দিব, কমা দেওয়ার পর আমি স্পেস দিব, পরে হচ্ছে আমি সেকেন্ড সিলেক্ট করব, করার পর আমি কমা দিব, দেন হচ্ছে স্পেস, এরপর ইনভার্টেড কমা, স্পেস, ইনভার্টেড কমা, দেন আমি কমা দিব, কমা দেওয়ার পর আমি থার্ড যেটা আছে সেটা সিলেক্ট করব, করে আমি ব্র্যাকেট দিব, দিয়ে আমি এন্টারে ক্লিক করব। এই যে আমার যে ফর্মুলা দিয়েছি আমার এই তিনটা লাইনে যে ডিটেলটা ছিল একটা কলামে চলে এসেছে। এবার আমি ড্র্যাগ করে এটা নিয়ে আসব, আমার সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন এখানে কিন্তু আমার ফর্মুলা আছে, তাই না? তো আমি যদি এইটা কপি করে এনে সেখানে পেস্ট করি এবং বাকিগুলো ডিলিট করে দেই তাহলে কিন্তু আমার ফর্মুলা যেহেতু দেওয়া আছে চলে যাবে। তো ফার্স্ট এখান থেকে ফর্মুলা রিমুভ করে আমাকে এখানে পেস্ট করতে হবে। তো ফার্স্ট আমি পুরোটা কপি করব, কপি করে রাইট বাটনে ক্লিক করব, দেন স্পেশাল পেস্ট, এখন দেখেন এখন কিন্তু আমার এখানে ফর্মুলা শো করছে না। তো ফার্স্ট আমি এখানে অ্যামাউন্ট লিখে নেই, সরি ডেসক্রিপশন, আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিব।
এইটুকু কি বুঝেছেন সবাই? এখন এটা আমি ডিলিট করে দিব। এখানে গ্রসটাকে আমি অ্যামাউন্ট বানিয়ে দিই। এখন আমার সব অ্যাড করা ডান, বাট আমার নিচের যে এই যে অ্যামাউন্ট গুলো আছে এখানে ডেসক্রিপশনটা কি হবে? এগুলো কিন্তু আমি ফি নিয়ে এসেছি, সো এটার আমি নাম দিব হচ্ছে পেপাল ফি। এখানে আমরা যদি দেখি পেপাল ফিতে কিছু জিরো দেওয়া আছে, এই জিরোগুলো আসলে কোনো ভ্যালু নেই, তো এই জিরোগুলো আমাদের প্রয়োজন নেই, এটা আমরা রিমুভ করে দিব। এখন জিরো কিভাবে রিমুভ করব এটা আমরা ফিল্টার করে করব। ফার্স্টে এখানে আমি কার্সরটা রাখলাম, দেন আমি এটা ফিল্টার করে নিব। সিলেক্ট অল থেকে ক্লিক করে সবগুলো আমি আনসিলেক্ট করে ফেললাম। এখান থেকে আমি জাস্ট জিরোটা সিলেক্ট করব, করে আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যেই যে ট্রানজাকশন গুলোতে জিরো অ্যামাউন্ট আছে আমি সেটা ডিলিট করে দিব, যেহেতু এটা জিরো, এটা আমার প্রয়োজন নেই। এখন আমি এখান থেকে ফিল্টারটা রিমুভ করে দিব। আমি ফিল্টার রিমুভ করে দিয়েছি। এখন আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন এই যে কাজটা করলাম এটা ঠিক হয়েছে কিনা এর জন্য কিন্তু আমার আরেকটা ইনফরমেশন লাগবে। ইনফরমেশনটা কি? ওপেনিং ব্যালেন্স দিয়ে অটোসাম করব। অটোসাম করার পর যদি আমার এন্ডিং ব্যালেন্সটা আসে তাহলে আমরা বুঝে নিব যে আমাদের ক্যালকুলেশন করা ঠিক আছে। এখন এই সিএসভি ফাইলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা আমার ওপেনিং ব্যালেন্স কোনটা আমার এন্ডিং ব্যালেন্স? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 331.92, এটা হচ্ছে আমাদের এন্ডিং ব্যালেন্স। আমি অটোসাম করার পর যদি আমার এই ব্যালেন্সটা আসে তাহলে আমি বুঝবো আমার ক্যালকুলেশন ঠিক আছে। আমি ব্যালেন্সটাকে একটু নিয়ে আসি এখানে, এটা আমি এখানে পাশে রাখলাম। এখন আমার ওপেনিং ব্যালেন্স কোনটা? এই যে আমরা ব্যালেন্সটা দেখতে পাচ্ছি এই ব্যালেন্সটা, এইটাই সবাই একটু ভালো করে নোট করে রাখবেন। আমার কিউমুলেটিভ ব্যালেন্সের সাথে আমার ওপেনিং ব্যালেন্স কিভাবে বের করব? আমার গ্রস যদি মাইনাস ফিগারে থাকে বা নেট যদি মাইনাস ফিগারে থাকে সেক্ষেত্রে সেটা কি করতে হবে? প্লাস করতে হবে। যদি প্লাস ফিগারে থাকে তাহলে আমরা সেটা মাইনাস করব। তো এখানে যে আমার ব্যালেন্স আছে 325 এর সাথে আমার যে নেট ব্যালেন্সটা আছে এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ নেট ব্যালেন্সটা এখানে মাইনাস ফিগারে দেওয়া আছে। সো আবার বলছি, ওপেনিং ব্যালেন্স বের করার জন্য কিউমুলেটিভ ব্যালেন্সের সাথে নেটটা যদি মাইনাস থাকে প্লাস করতে হবে, প্লাস থাকলে মাইনাস করতে হবে। সো যেহেতু এখানে মাইনাস আছে প্লাস করব। আমার এটা ছিল 14.99 প্লাস 325। তো এখন আমরা দেখব কিভাবে ওপেনিং ব্যালেন্সটা, এই দুইটাকে আমরা এখন প্লাস করব। তো হচ্ছে এইটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স 339.99। এই যে আমরা ওপেনিং ব্যালেন্সটা বের করলাম, ওপেনিং ব্যালেন্সটা আমি এখানে পেস্ট করে দিব এবং অটোসাম করব। আমার এখানে ফর্মুলা দেওয়া আছে, আমরা অটোসাম করে দেখবো আমাদের এন্ডিং ব্যালেন্সটা আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। আর যদি 0.01 পয়েন্ট যদি কম আসে বা বেশি আসে তাহলে বুঝবো আমাদের ক্যালকুলেশনটা ঠিক নেই। এই যে 331.92 331.92 আমাদের কিন্তু এন্ডিং ব্যালেন্সটা সেম এসেছে, তার মানে আমাদের ক্যালকুলেশন করা ঠিক আছে। আমি এই ইনফরমেশন গুলো কেটে দিচ্ছি। এখন আমরা যদি দেখি সিএসভি ম্যাম ফাইলটা আপনি কি যদি, কথা বলছেন? আপনার কথা তো শুনতে পাচ্ছি না।
এখন আমরা এই সিএসভি ফাইলটাকে, আচ্ছা আমি আবার করে দেখাচ্ছি অটোসাম। এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্সটা এই যে আমার যে কিউমুলেটিভ ব্যালেন্স ছিল এবং তার সাথে যে নেট অ্যামাউন্ট ছিল, এই দুইটা প্লাস করে আমাদের যে ব্যালেন্সটা এসেছে সেটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সের সাথে আমি অটোসাম করব। অটোসাম করে যদি আমার এই ব্যালেন্সটা আসে তাহলে বুঝবো আমি আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। এই যে আমি এখন অটোসাম করব সবগুলো। এই যে আমার 331.92 এসেছে, তার মানে আমার ক্যালকুলেশন করা ঠিক আছে। তো এই পর্যন্ত আমার কাজ শেষ। তো এখন আমি যদি দেখি এই ফাইলটা যদি আমি ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট নিবে না, কারণ এখানে আমার ডেট ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে। আপনারা দেখেন এখানে এখানে কিন্তু 7টা ডিজিট আছে, এখানে 8টা আছে। তো এরকম হলে কিন্তু নিবে না, আমাকে চেঞ্জ করতে হবে। সো আমি এই কয়েকটা চেঞ্জ করব। আমি ফার্স্টে এই কয়েকটা কপি করলাম। কপি করার পর আমি মোরে ক্লিক করব। মোরে ক্লিক করে ডেটে যাব। ফার্স্টে আমি এখানে রাখলাম হচ্ছে ডেট। বা আমি একসাথে সবগুলো কপি করে করি। আমি ফার্স্টে সবগুলো কপি করলাম, দেন মোরে চলে যাব। আমার এক ফরম্যাটে নিয়ে আসতে হবে, আমি আরেকটু চেঞ্জ করি। তো এইখানে ফার্স্টে হচ্ছে এটা আমি ম্যানুয়ালি করব। সো এই দুইটা ডেট সেম আমি কপি পেস্ট করে দিচ্ছি, দেন আমি নিচেরটাতে চলে আসি। এটা আমি পেস্ট করে দিচ্ছি। আমাদের নিচের দুইটা ডেট চেঞ্জ করতে হবে, সেখান থেকে আমি কপি পেস্ট করে দিচ্ছি। একটা ছিল 2 তারিখ আর একটা 4। এইভাবে আপনারা ডেট ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন। এটিকে রিপ্লেস ফর্মুলা করা যেত না ওই অপশনে যে এফ কন্ট্রোল এফ দিয়ে? হ্যাঁ, আপনি করতে পারবেন। অনেক সময় কন্ট্রোল এফ দিয়ে হয় না এটা। হ্যাঁ, আমি ট্রাই করেছি, এর জন্য এভাবে করলাম। আচ্ছা, আমার ডেট গুলো আমি ঠিক করেছি। এখন হচ্ছে আমার পরবর্তী কাজ কি, আমাকে চেক করতে হবে যে পেপাল নামে কোনো অ্যাকাউন্ট হচ্ছে আমার সফটওয়্যারে অ্যাড করা আছে কিনা। আর যদি অ্যাড করা না থাকে অ্যাড করবে, এবং ওপেনিং ব্যালেন্সটা আমাদের অ্যাড করতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশনের ক্ষেত্রে যে প্রসেসে করেছিলাম সেম ভাবেই করতে হবে। এখন আমি চলে যাব আমার কুইকবুকসের অ্যাকাউন্টে। আসার পর আমি ট্রানজাকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব। এখানে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমি এখানে অ্যাকাউন্টের নাম দিয়ে দিব পেপাল। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এরপর আমি ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করে দিব। ওপেনিং ব্যালেন্স কি হবে আমরা বের করেছিলাম 339.99।
এবং অ্যাজ অফ ডেট কোনটা হবে, আমরা যদি একটু স্টেটমেন্টটা দেখি, আমাদের স্টেটমেন্টে স্টার্ট হয়েছে হচ্ছে 2 তারিখ থেকে, 2/12/2021। তো এই ডেটেই হচ্ছে আমাদের এখানে অ্যাজ অফ ডেট হবে। আমাদের সব ইনফরমেশন দেওয়া ডান। এখন এটা আমি সেভ করে দিব। তোমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা ডান। এখন আমি ক্লিক করব ব্যাংক ট্রানজাকশনে। এন্ড আমরা যে কাজ করেছি, এখানে যে আমাদের নাম্বারস গুলো আছে এগুলো আমি ডিলিট করে দিই। ডিলিট করে এটা আমাদেরকে সেভ করতে হবে। কোন ফরম্যাটে সেভ করব? অবশ্যই আমাদেরকে সিএসভি ফরম্যাটে এটা সেভ করতে হবে। আমার ফাইল সেভ করা ডান। এখন আমি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসব। কানেক্ট অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে অনলাইনে, বাট এটা আমরা ম্যানুয়ালি যেহেতু করব, আপলোড ট্রানজাকশনে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করব। এন্ড আমি যে ফাইলটা রেডি করেছি ফাইলটা ইম্পোর্ট করে নিয়ে আসব। কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, আমার ছিল এটা পেপাল। পেপাল সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। ইজ দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল হেডার? ইয়েস। হচ্ছে কয়টা অ্যামাউন্টে হচ্ছে কয়টা কলামে অ্যামাউন্ট ছিল? একটা। আমি কোন ডেট ফরম্যাটটা ইউজ করেছি আমি আবার একটু চেক করে নিব। ফার্স্ট আমি ডে দিয়েছি, দেন মান্থ, দেন ইয়ার। দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর দ্য অরিজিনাল ভ্যালুস রিভার্স অল ভ্যালু। সো আমি অরিজিনাল ভ্যালুটাই রাখবো। আমি সবগুলো সিলেক্ট করলাম। করার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। QuickBooks will import 24 transaction using this field you choose. Do you want to import now? So আমরা এখানে yes এ ক্লিক করব। দেন ডান। আমার ইম্পোর্ট করা ডান। আমরা আরেকটু চেক করে নিব যে আদৌ আমার 24টা ট্রানজাকশন ছিল কিনা। আপনারা ড্র্যাগ করে অটোসাম করে চেক করে নেবেন। আমি এখানে সবগুলো ব্যালেন্স নিয়ে এসেছি। এখন আমাকে ক্যাটাগরি করতে হবে। ফার্স্ট আমি মানি আউট গুলো ক্যাটাগরি করে ফেলি। এখানে আমার কিছু পেপাল ফি ছিল, সো আমার যেগুলো পেপাল ফি ছিল আমি সেগুলোকে কপি করব। আমি ফার্স্টে সবগুলোকে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর ট্রানজাকশন টাইপ হচ্ছে এক্সপেন্স। অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সো আমি পেপাল ফি নামে নিউ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এটা আমি এখন সেভ করে দিচ্ছি। আমি যদি অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করলাম, এটার জন্য আমার একটা রুলও ক্রিয়েট হবে। এখন এই যে আমার একটা রুল ক্রিয়েট হয়েছে। এই রুলটা ক্রিয়েট করার কারণে কি হবে, পরবর্তীতে যখন আমি ব্যাংক রিকনসিলিয়েশন করব, আমি যখন কোনো পেপাল ফি ইম্পোর্ট করব এবং সেখানে যদি আমার পেপাল ফি থাকে, এটা অটোমেটিক আমার এখানে দেখাবে যে রুল অ্যাপ্লাই হয়েছে। তো
তো এখানে একটা বিষয় আছে, অটো অ্যাড। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই অটো অ্যাডটা আমি রাখবো কি রাখবো না, রাখলে কি হবে অথবা না রাখলে কি হবে। আমি যদি ক্রিয়েট রুলে ক্লিক করি তাহলে তো আমার রুল ক্রিয়েট হবে, বাট এই যে অটো অ্যাডের যে স্লাইডটা এটা আমরা অফ করে রাখবো। কেন অফ করে রাখবো? আমি যদি অটোমেটিক অ্যাড করি সেক্ষেত্রে এই যে আমি যখন ট্রানজাকশনটা ইম্পোর্ট করে নিয়ে আসি আমি কিন্তু রিভিউ প্যানেলে দেখতে পাই। আমি যখন অটো অ্যাডটা অন করে রাখবো এটা অটোমেটিক ক্যাটাগরি হয়ে যাবে এবং আমি এখানে রিভিউ প্যানেলে দেখতে পারবো না। সো এর জন্য আমরা এই অটোমেশনটা অফ করে রাখবো। এই যে অফ করে রাখলাম। এখন আমি এটা অফ করে ক্রিয়েট রুলে ক্লিক করব, এটার জন্য আমার একটা রুল ক্রিয়েট হবে পেপাল ফির জন্য। সো এখানে আমার আরো কিছু এক্সপেন্স আছে, এগুলো আমি রেকর্ড করব, যেমন মৌমি ডিজাইনার সলিউশনস হচ্ছে, এটা আমি ক্যাটাগরি করি এক্সপেন্স। ধরে নিলাম তার কাছ থেকে প্রিন্টিং স্টেশনারি বা সাপ্লাই পারচেস করা হয়েছে, তো আমি সিলেক্ট করলাম। এখন এটা আমি অ্যাপ্লাই করে দিব। এরপরে দেখা যায় আমরা হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে আপওয়ার্ক থেকে হচ্ছে কোনো অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হায়ার করে বা যে কাউকে হায়ার করে কাজ করিয়েছে আপওয়ার্কে, তো এটা তার একটা এক্সপেন্স হয়েছে, এটা আমরা ক্যাটাগরি করব। তো ফার্স্ট আমি সিলেক্ট করলাম, করার পর আমি এডিটে চলে যাব, ট্রানজাকশন টাইপ হচ্ছে এক্সপেন্স, অ্যাকাউন্ট সিলেক্ট করব। এটা আমরা লিগাল এন্ড প্রফেশনাল ফিস এর আন্ডারে রেকর্ড করতে পারি। সো আমি দেখি নামে কোনো হেড আছে কিনা, যদি থাকে সিলেক্ট করব আর যদি না থাকে আমরা ক্রিয়েট করে নিব। আচ্ছা নেই এখানে, সো আমি অ্যাড নিউতে চলে যাব। আমরা শুধু প্রফেশনাল ফিসও দিতে পারি, লিগাল। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। সো এটা আমি অ্যাড করে নিলাম, এখন এটা আমি অ্যাপ্লাই করব। তো এখানে বলছে রুল ক্রিয়েট করার জন্য, হ্যাঁ আপওয়ার্কে যদি আসে তাহলে আমাকে অলওয়েজ বলবে এটা লিগাল এন্ড প্রফেশনাল ফিস এর আন্ডারে আমি রুল ক্রিয়েট করতে পারি। আমি যদি রুল ক্রিয়েট না করতে চাই এটা আমি ক্রস করে কেটে দিব। এখানে গুগলে হচ্ছে অ্যাড রান করা হয়েছে, এটা আমি সিলেক্ট করব, এডিট। সো ট্রানজাকশন টাইপ হচ্ছে আমার এখানে এক্সপেন্স, অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট। তো মেল চিম্পে হচ্ছে মেইনলি এটা সাবস্ক্রিপশন নেওয়া হয়, ডোমেন এন্ড হোস্টিং পারচেস করা হয়, সাবস্ক্রিপশন নেওয়া হয়। এটা আমি সাবস্ক্রিপশনের আন্ডারে করব। আমি কিন্তু অনেকগুলো দেখে আইডিয়া করতে পারছি যে কোনটা কোথায় হবে। আপনারা প্রথম দিকে আপনাদের ক্যাচ করতে প্রবলেম হবে, আপনারা গুগলে সার্চ করবেন, দেন চ্যাট জিপিটি আছে, বিভিন্নভাবে সার্চ আউট করে আপনাদের বের করতে হবে এটা কোথায় হতে পারে। আমি এক্সপেন্স সিলেক্ট করলাম, আমি অ্যাকাউন্ট সিলেক্ট করব এখান থেকে। ফার্স্ট আমি দেখে নিব সাবস্ক্রিপশন নামে আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে আমি ক্রিয়েট করে নিব একটা। এই যে সাবস্ক্রিপশন আছে আমার এখানে। আচ্ছা ট্যাকটিক্স এটা কোন ধরনের কোম্পানি এটা একটু আমি দেখে নেই।
এই যে তাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে, ক্লদিং, শুজ, অ্যাক্সেসরিজ, ব্র্যান্ড। তো এইভাবে হচ্ছে আপনাকে দেখে দেখে বের করে নিতে হবে যে এই যে এটা আমি বের করে নিলাম। ফার্স্টে কিন্তু আমার এটা শো করেনি, হ্যাঁ, পরে আমি যখন কোম্পানি দিয়েছি শো করছে। এভাবে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা আমি ক্যাটাগরি করব। ফার্স্টে আমি সিলেক্ট করলাম এক্সপেন্স, এটা আমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি হচ্ছে সো প্রথমে এরকম যদি হয় আমরা কোনো একটা কিছু ক্যাটাগরি করব, বাট সেটা কোন হেডের আন্ডারে যাবে আমরা শিওর না, তখন হচ্ছে সেটা আমরা আনক্যাটাগরাইজ এক্সপেন্সে রেখে দিব। পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা সেটা সিলেক্ট করব। তো এখানে হচ্ছে যেমন কোনো শপিং করা হয়েছে বা পারচেস করা হয়েছে, যেমন আমি একটা অর্গানাইজেশনে জব করতাম, অনেক সময় অফিস থেকেই হচ্ছে বিভিন্ন গিফট আইটেম পারচেস করা হয় অফিস এমপ্লয়ীদের দেওয়ার জন্য, বা কোনো গেস্ট যদি আসে তাদেরকে দেওয়া হয়। সো এটা হচ্ছে আমি আদার্স এক্সপেন্সের নামে হচ্ছে এটা করতে পারি, বা এটা আমি আনক্যাটাগরাইজ এক্সপেন্সে রাখলাম। বা এই ধরনের আমরা যদি কোনো হেড দেখি যেটা মোটামুটি কমন না, এটা হচ্ছে আমরা আদার্স এক্সপেন্সের আন্ডারে রেকর্ড করব। সো আমার মানি আউট গুলো শেষ, এবার শুধু আমার মানি ইন গুলো আছে। সো এটা আমাকে ক্যাটাগরি করতে হবে। মানি ইন মানে কি, আমার পেপাল অ্যাকাউন্টে টাকা এসেছে। অনেক সময় আমাদের কি বিকাশে অনেকে সেন্ট মানি করে না, তখন আমাদের টাকা আসে, তারপর দেখা মানি ইন হয়। আবার দেখা যায় কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন যখন সেল করে, সেল করার পর টাকাটা সে যখন তার বিকাশের মাধ্যমে রিসিভ করে তখন মানি ইন হয়। বা আমরা কিন্তু অনেক সময় কি করি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আমরা আমাদের বিকাশে নিয়ে আসি, তখন আমাদের মানি ইন হয়। সো এইভাবে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মানি ইন হতে পারে। সো এখানে হচ্ছে পেপালে মানি ইন হয়েছে, হয় ক্লায়েন্ট সেলসের টাকা পেয়েছে, অথবা অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে সে তার পেপালে নিয়ে এসেছে। বিভিন্নভাবে তার মানি ইন হয়েছে, এটা আমাদেরকে ক্যাটাগরাইজ করতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমি এই চার্টটা সিলেক্ট করলাম, করার পর আমি এডিটে ক্লিক করব। এখানে হচ্ছে আমার টাকা ডিপোজিট হয়েছে, তো আমি ধরে নিচ্ছি আমার সেলসের টাকাটা ডিপোজিট হয়েছে। আমি কোনো কিছু বিক্রি করেছি, বিক্রি করে যে টাকাটা আমি পেয়েছি সেটা আমি আমার পেপালের অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করেছি, আমার কাস্টমার আমাকে পেপালের মাধ্যমে পেমেন্ট করেছে। সো আমি সেলসের আন্ডার একটা হেড ক্রিয়েট করে নিচ্ছি, চার্ট অফ অ্যাকাউন্ট যেহেতু অ্যাড করা নেই। সেটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখা গেল আমার পরবর্তী যে ব্যালেন্স গুলো আছে আমি অন্য অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিয়ে এসেছি। রিয়েল লাইফেও তো থাকে, আমরা ব্যাংক থেকে আমরা বিকাশে বা নগদে ট্রান্সফার করে নিয়ে এসেছি। সো আমাদের ক্লায়েন্ট দেখা গেল তার ব্যাংক অফ আমেরিকা বা ওয়েলস ফার্গো থেকে সে পেপালে ট্রান্সফার করে নিয়ে এসেছে, তখন আমাদের কি সিলেক্ট করতে হবে, রেকর্ড অ্যাজ ট্রান্সফার সিলেক্ট করে সে হচ্ছে ফান্ড ট্রান্সফার ফ্রম কোন জায়গা থেকে ট্রান্সফার করে নিয়ে এসেছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি যেহেতু অ্যাড করা নেই। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, সেটা আমি সেভ করে দিচ্ছি। আমি ওয়েলস ফার্গো থেকে টাকাটা ট্রান্সফার করে আমি আমার পেপালে নিয়ে এসেছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। সেটা নিচ্ছে না, এটা আমি এডিট করে করি। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে, আমি বাকিগুলো ক্যাটাগরি করি, পরবর্তীতে সেটা করব।
আমার সবগুলো ক্যাটাগরি করা আমি সবগুলো ক্যাটাগরি করেছি। আমার ক্যাটাগরি করা ডান। এখন আমাকে যদি রিকনসিলেশন করতে, আমি চলে আসবো রিকনসাইল প্যানেলে। রিকনসাইল প্যানেলে আসার পর এখানে আমাকে বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে, আমার এন্ডিং ব্যালেন্স দিতে হবে, এন্ডিং ডেট দিতে হবে। সো এন্ডিং ব্যালেন্স কোনটা হবে আমরা কিভাবে বুঝবো? এই যে আমাদের স্টেটমেন্টে যদি আমরা চলে আসি, আমরা যদি এখানে ব্যালেন্সটা দেখি, এই যে কিউমুলেটিভ ব্যালেন্সের লাস্টে যে ব্যালেন্সটা দেওয়া আছে এটাই হচ্ছে মূলত আমাদের এন্ডিং ব্যালেন্স। এটা আমরা কপি করব, কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দিব। এরপর প্রয়োজন হবে আমাদের এন্ডিং ডেট। আমাদের এন্ডিং ডেট কোনটা? এই ব্যালেন্সটা কোন ডেটে ছিল? এই যে 27/12/2021, এটাই হচ্ছে আমাদের এন্ডিং ডেট। আমার সব ইনফরমেশন দেওয়া ডান। এবার আমি স্টার্ট রিকনসাইলে ক্লিক করব। যে আমার হচ্ছে 16টা পেমেন্ট ছিল, 8টা ডিপোজিট ছিল, আমার কোনো ডিফারেন্স নেই। অনেক সময় দেখবেন ডিফারেন্স দেখায় যে, কারণ আমি এখান থেকে এটা সামহাও সিলেক্ট হয়নি, এই যে আমার ডিফারেন্স দেখাচ্ছে। সবগুলো সিলেক্ট করে নিতে হবে। মোস্ট অফ দ্য টাইম অটোমেটিক সিলেক্ট হয়, বাট মাঝে মধ্যে যদি এরকম সিলেক্ট না হয় বা ডিফারেন্স দেখা দেয় তখন আমাদের দেখতে হবে যে সবগুলো এসেছে কিনা। এখন আমার সব ঠিক আছে, আমি ফিনিশ নাওতে ক্লিক করব, দেন ডান। এরপরে আমরা যেভাবে রিকনসিলেশন রিপোর্ট রান করি সেম প্রসেসে রিকনসাইল করতে হবে। সো এই যে আমার ডিসেম্বরের এন্ডিং ব্যালেন্সটা কিন্তু জানুয়ারির ওপেনিং ব্যালেন্স হবে। তো আমরা যদি একটু রিভিউ করি আমাদের পেপাল রিকনসিলেশনটা, ফার্স্টে ক্লায়েন্ট যদি আমাদেরকে একটা এরকম সিএসভি ফাইল দেয়, সিএসভি ফাইলটাকে স্টেপ 1 শর্টিং করতে হবে। আমরা হচ্ছে প্রথমে কারেন্সিটাকে ফিল্টার করব, ফিল্টার করে যদি একাধিক কারেন্সি থাকে আমরা সেখান থেকে একটা কারেন্সি রাখবো। কোন কারেন্সি রাখবো? ক্লায়েন্টের হোম কারেন্সি আমরা সিলেক্ট করব, এটা হচ্ছে স্টেপ 1। এরপর চলে যাব হচ্ছে আমরা ব্যালেন্স ইম্প্যাক্টে। ব্যালেন্স ইম্প্যাক্টের মধ্যে শুধু আমরা ডেবিট এবং ক্রেডিট রাখবো। ডেবিট এবং ক্রেডিটের বাইরে মেমো, রিসিপ্ট বা আদার যে কোনো কিছু থাক সেটা কখনোই আমরা অ্যাকসেপ্ট করব না। ফিল্টার করে কেবলমাত্র ডেবিট এবং ক্রেডিট রাখবো। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। দেন আমরা এখান থেকে হচ্ছে গ্রস ব্যালেন্সটা নিব এবং গ্রসের নিচে আমরা ফিতে অ্যাড করে দিব। এবং ওপেনিং ব্যালেন্সের জন্য আমাদের যে কিউমুলেটিভ ব্যালেন্সটা আছে, এই কিউমুলেটিভ ব্যালেন্সের ফার্স্ট ফিগারটার সাথে নেট অ্যামাউন্ট যদি মাইনাস ফিগারে থাকে তাহলে এটা প্লাস করব, যদি প্লাস ফিগারে থাকে তাহলে এটা মাইনাস করব। করে অ্যাড করে যে ব্যালেন্সটা আসে সেটা দিয়ে অটোসাম করার পর আমাদের এই যে ব্যালেন্সটা দেওয়া আছে, আমাদের এই ব্যালেন্সটা দেওয়া আছে, এটা যদি আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের ক্যালকুলেশন করা ঠিক আছে লাস্টের এন্ডিং ব্যালেন্সটা। এন্ড আমাদের ডেসক্রিপশনের জন্য আমরা দেখবো যে কোন কোন ডিটেলগুলো নিলে আমাদের হচ্ছে ক্যাটাগরাইজ করতে বা আইডেন্টিফাই করতে ইজি হবে। আমরা সেই ডেসক্রিপশনগুলো নিব এবং কনক্যাটিনেট ফর্মুলার মাধ্যমে হচ্ছে আমরা একটা কলামে সবগুলোকে নিয়ে আসব। এরপর চলে যাব আমরা ক্লায়েন্টের কুইকবুকস অ্যাকাউন্টে এবং সেখানে গিয়ে হচ্ছে ফার্স্ট আমরা চেক করব পেপাল নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, যদি থাকে ওপেনিং ব্যালেন্সটা চেক করব, আর যদি না থাকে নতুন করে আমরা ক্রিয়েট করব, ওপেনিং ব্যালেন্স অ্যাড করব। এরপরে সেম প্রসেসে যেভাবে আমরা ব্যাংক রিকনসিলেশন করেছি, ক্রেডিট কার্ড রিকনসিলেশন করেছি, সেই প্রসেসে আমাদেরকে রিকনসিলেশন করতে হবে। বুঝেছেন পেপাল রিকনসিলেশন কিভাবে সিএসভি ফাইল থেকে করতে হয়? শুধু যোগ বিয়োগ আচ্ছা, যেখানে যেখানে কনফিউশন আছে আই থিঙ্ক ভিডিও দেখে যখন স্টেপ বাই স্টেপ করবেন প্লাস একটু নোট করে রাখবেন ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রথমবার দেখলে অনেক সময় ক্লাস চলাকালীন সময় দেখলে কি হয় অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যায়, বাট আমরা যখন ভিডিওটা দেখি একটু পজ করি, নোট করি, আবার বারবার দেখি তখন জিনিসটা আমরা ক্যাচ করতে পারি। সো এইভাবে বাসায় পজ করে করে বারবার দেখবেন প্লাস নোট করবেন। কারেন্সি যে বিষয়টা বলছেন ফিল্টার করার জন্য
মানে এটার মধ্যে বলছে যে এখন কারেন্সির ক্ষেত্রে যদি কোম্পানি যে কোম্পানির হয়ে কাজ করবো সেখানে একটা যদি এখানে তো অনেকগুলো কারেন্সি থাকতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয় যে কোম্পানি যেটা মানে যে কান্ট্রি আমরা আমাদের ব্যবহার করতেছে, ক্লায়েন্টের হোম কারেন্সিটাই রাখবো, অন্যগুলো বাদ দিয়ে দিব। আপনাদেরকে আমি যখন পেপার রিকনসিলিয়েশন করতে দিব, আমি 2টা ডকুমেন্ট প্রোভাইড করব। আমি ডিসেম্বরেরটা করে দিয়েছি, আপনারা ডিসেম্বরেরটা করবেন প্লাস সেপ্টেম্বরেরটাও করবেন। এখানে একটু বলে দিই, এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কারেন্সি একটা আছে, তো এটা কারেন্সি চেঞ্জ করতে হবে না, বাট এখানে যদি চলে আসেন, এই যে ব্যালেন্সে দেখবেন ডেবিট ক্রেডিট ছাড়া এই যে এখানে মেমো দেওয়া আছে, তো এটা ফিল্টার করে নিতে হবে। বাট এখানে কারেন্সি একটা আছে, সে আপনার একটা কারেন্সি রাখবেন, বাট আগেরটাতে কারেন্সি ফিল্টার করতে হয়েছে, সেগুলো দেখে ভালো করে করবেন। তো এবার চলে যাই আমরা নেক্সট টপিকে। আমি বলেছিলাম ব্যাংক রিকনসিলিয়েশনটা আমি আপনাদের সাথে আর একটু রিভিউ করব। সরি, ব্যাংক না, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশনটা। ম্যাম জি বলেন। ম্যাম ম্যাম মেমো ওই 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 লেখাটা পুরোটাই কি বাদ যাবে না ওই ট্রানজাকশনটা বাদ যাবে এরকম ভাবে? আপনি যখন এটা বাদ দিবেন, ওই রিলেটেড ট্রানজাকশন যা কিছু আছে ফিল্টার করে সবই বাদ চলে যাবে। ওই ট্রানজাকশনটাই বাদ চলে যাবে, তাই তো? হ্যাঁ, ওইদিকে আপনি ফিল্টার করে জাস্ট রিমুভ করে দিবেন, তখন ওই সিরিয়ালে যা কিছু আছে সবই রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি আপনাদের সাথে আবার ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশনটা আরেকটু ডিসকাস করি। তো ফার্স্টে আমাদেরকে যে ক্লায়েন্ট ডকুমেন্ট দিয়েছে, ক্লায়েন্টের ডকুমেন্ট অন করি। আমি এটা একটু ডাউনলোড করে নিই। এখন আমরা দেখব কিভাবে ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করতে হয়। তো ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করার আগে আমরা এই স্টেটমেন্ট একটু স্টাডি করে নিই। তো এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট ওয়ান ব্যাংক, এটা হচ্ছে ব্যাংকের নাম, দেন লেখা আছে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, তাহলে এটা বুঝতে পারলাম এটা হচ্ছে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, টাইম দেওয়া আছে যে জুন 20 থেকে জুলাই 19 2022, কোন সময় টাইমটা দেওয়া আছে। এরপর আমরা সামারিতে চলে আসি, মাস্টার সামারিতে। এখানে দেখেন কিছু প্লাস ফিগারে আছে, কিছু মাইনাস ফিগারে আছে। প্লাস ফিগার দিয়ে কি বোঝায়, মাইনাস ফিগার দিয়ে কি বোঝায়? ক্রেডিট কার্ড সাধারণত আমরা ব্যাংকের কাছ থেকে নিয়ে থাকি, ব্যাংকের কাছ থেকে নেওয়ার পর আমরা কি করি, ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন ধরনের এক্সপেন্স করে থাকি। যেমন আমি ক্রেডিট কার্ড থেকে হচ্ছে টাকা উত্তোলন করতে পারি, ক্রেডিট কার্ড থেকে টাকা অন্য আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি। যখন এই কাজগুলো করবো আমার হচ্ছে কি, আমার এখানে সামারিতে সেটা প্লাস ফিগারে আসবে। দেন আমরা অনেক সময় যখন ইলেকট্রনিক জিনিসগুলো পারচেস করি, আমাদের কিন্তু অফার থাকে যে ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করলে এত% ডিসকাউন্ট পাবো, বা বিভিন্ন রেস্টুরেন্টে এরকম অফার থাকে। তো আমরা যদি কোনো রেস্টুরেন্টে বিল পরিশোধ করি, কোনো ইলেকট্রনিক কোনো কিছু পারচেস করি, ক্রেডিট কার্ডে আমরা যে কোনো খরচ এই ধরনের কোনো কিছু করি না কেন, তখন কি হবে, আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা বাড়বে, আর ওই ব্যালেন্সটা আমাকে কি করতে হবে, আমাকে ব্যাংকে পরিশোধ করতে হবে। ক্রেডিট কার্ড দিয়ে আমরা যখনই কোনো কিছু পারচেস করব, কোনো খরচ করব, তখন সেটা প্লাস ফিগারে আসবে। এখন এই যে ক্রেডিট কার্ডটা ব্যবহার করছি, আমি বিভিন্ন কিছু পারচেস করছি, টাকা উত্তোলন করছি, ট্রান্সফার করছি, এই টাকাটা তো আমাকে ব্যাংকে পরিশোধ করতে হবে। তো যখন আমি টাকাটা ব্যাংকে পরিশোধ করব,
তখন কিন্তু আমার লাইবিলিটি কমে যাচ্ছে। হ্যাঁ, এই যে পেমেন্ট দেখাচ্ছে এখানে একটা, যেমন এখানে $162.45 আমি ব্যাংকে পরিশোধ করে দিয়েছি, তার মানে আমার এই লাইবিলিটি কমে গিয়েছে। এখানে দেখাচ্ছে আদার ক্রেডিট, এটাও মাইনাস ফিগারে আছে 1.75। অনেক সময় কি হয়, আমরা যখন ক্রেডিট কার্ড ইউজ করি, অন টাইমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার কারণে ক্রেডিট কার্ড কোম্পানি থেকে আমাদেরকে রিওয়ার্ড দিয়ে থাকে। তো আমাকে যদি বোনাস স্বরূপ $1 বা 1.5 বা $2 দিয়ে থাকে ব্যাংক, তার মানে এই টাকাটা তো আমাকে আর পরিশোধ করতে হচ্ছে না, তার মানে এই $2 বা $1.75 লাইবিলিটি আমার কমে গেল। তো যখন আমরা ক্রেডিট কার্ড ইউজ করব এবং ক্রেডিট কার্ড দিয়ে যখন আমরা কোনো কিছু পারচেস করব বা খরচ করব, তখন আমাদের লাইবিলিটিটা বেড়ে যাবে। লাইবিলিটি বাড়লে সেটা প্লাস ফিগারে থাকবে, আর যখন লাইবিলিটি কমবে সেটা মাইনাস ফিগারে থাকবে। তো এইটুকু আমরা জানলাম। এখানে দেখাচ্ছে নিউ ব্যালেন্স। হ্যাঁ, সব প্লাস মাইনাস করে এই নিউ ব্যালেন্সটা আছে। এই নিউ ব্যালেন্সটার মানে কি, এই টাকাটা আমাকে বর্তমানে আমি এতটুকু খরচ করেছি, পরিশোধ করার পর সবকিছু করার পর আমার এই অ্যামাউন্ট অবশিষ্ট আছে, যেটা আমি ব্যাংকে পরিশোধ করে দিব। এখানে যদি আসি, এখানে আমাদের একটা ক্রেডিট লিমিট দেওয়া আছে $1,700। এটার মানে কি, এই যে আমি আমার ক্লায়েন্ট ওয়ান ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড নিয়ে এসে যে ইউজ করছে, সে সর্বোচ্চ কতটুকু খরচ করতে পারবে, এই $1,700 মধ্যে সে খরচ করতে পারবে, এর চাইতে বেশি সে খরচ করতে পারবে না। এখানে অ্যাভেলেবেল ক্রেডিট দেওয়া আছে $1,510, মানে এই ব্যালেন্সটা এখন পর্যন্ত তার অ্যাভেলেবেল আছে, এই পর্যন্ত খরচ করতে পারবে। এই যে সে কোন ডেটে আবার নেক্সট বিল দিবে দেওয়া আছে, ডেজ ইন বিলিং সাইকেল 30, মানে 30 দিন পর পর ক্লায়েন্ট হচ্ছে যে পরিমাণ খরচ করছে সেই টাকাটা সে ব্যাংকে পরিশোধ করবে। এখন এই 30 দিনের মধ্যে ক্লায়েন্ট কতটুকু পরিশোধ করবে, যে $189.51 সে পরিশোধ করবে। তো 30 দিনের মধ্যে সে যদি এই টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে কি হবে, অন্তত তাকে এই যে 8/15/2022 এই ডেটের মধ্যে তাকে মিনিমাম $30 পে করতে হবে। ঠিক আছে, সে যদি $189.51 পে না করতে পারে, মিনিমাম তাকে $30 পে করতে হবে। সে যদি এই সর্বনিম্ন $30 পে না করে, তাহলে জরিমানা স্বরূপ লেট ফি বাবদ তাকে $39 এক্সট্রা পে করতে হবে। এই ছিল আমাদের মাস্টার সামারিতে কিছু ডিটেলস। যখনই দেখবো প্লাস ফিগার, তার মানে আমার লাইবিলিটি বেড়েছে, আমি ব্যাংকের থেকে ক্রেডিট কার্ড নিয়েছি। এটা কিন্তু ধার নেওয়ার মতোই, তাই না? ক্রেডিট কার্ড নিয়েছি, এটা তো আর আমার বা আমার ক্লায়েন্টের টাকা না, সে ব্যাংকের থেকে টাকা ধার নিয়ে কিন্তু হচ্ছে বিভিন্ন কিছু পারচেস করছে, যার কারণে তার লাইবিলিটি বেড়ে যাচ্ছে। যখন সে ব্যাংকে টাকা পরিশোধ করে দিবে, তখন লাইবিলিটি কমে যাবে, তখন সেগুলো মাইনাস ফিগারে আসবে। এটা হচ্ছে আমাদের মাস্টার সামারি এবং এটার ডিটেলস নিচে দেওয়া আছে। আমরা একটু নিচে চলে আসি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে ট্রানজাকশন ডেট দেওয়া আছে। ম্যাম এটা ক্লায়েন্ট, ম্যাম এটা কি হয়েছে, কোম্পানি থেকেই আমাদেরকে দিবে? হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, ক্লায়েন্ট আপনাকে ডকুমেন্ট দিবে, আপনি কাজ করবেন, এটা তো আপনি নিজে নিজে নিয়ে আসতে পারবেন না। আমরা অ্যাকাউন্টেন্ট বা বুককিপারের কাজ কি, বাস্তব জীবনে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে আমরা সফটওয়্যারে এন্ট্রি করি। হ্যাঁ, বাস্তবে যে লেনদেনগুলো হচ্ছে সেটা আমরা আর সফটওয়্যারে কতগুলো এন্ট্রি করব। সিএসভি ফাইল যেটা মানে ই করা আছে, মানে ওটা কি করবো? এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে? ওইটা ছিল পেপাল, এখন আমি দেখাচ্ছি ক্রেডিট কার্ড রিকনসিলেশনের। এখন আমি অন্য আরেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্রানজাকশন ডেট এবং এটা হচ্ছে পোস্টিং ডেট। তো ট্রানজাকশন ডেট মানে হচ্ছে যেই ডেটে ট্রানজাকশনটা হয়েছে, আর পোস্টিং ডেট হচ্ছে ব্যাংক যে ডেটে পোস্টিং করেছে। সো যদিও দুইটা সেম, বাট আমরা কোন ডেটটা রাখবো, আমরা সবসময় যেই ডেটে পোস্টিং করা হয়েছে সেই ডেটটাই রাখবো। সো আমরা ট্রানজাকশন ডেটটা এখান থেকে নিব না, আমরা সিলেক্ট করব পোস্টিং ডেট। দেন এখানে আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে, আমাদের ডেসক্রিপশনটা প্রয়োজন হবে। এরপর আমাদের এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্টের প্রয়োজন হবে। রেফারেন্স নাম্বার, এটা চাইলে আমরা নিতেও পারি আবার নাও নিতে পারি। রেফারেন্স নাম্বারটা আমরা চাইলে ডেসক্রিপশনের সাথে যে কনকাটিনেট ফর্মুলার মাধ্যমে অ্যাড করে দিতে পারি।
এখানে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমরা যখন এই ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশনটা করব, এই যে যেগুলো প্লাস ফিগারে আছে এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু আসলে ক্লায়েন্ট খরচ করেছে। তো আমরা যখন ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশনটা করব, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে এবং মাইনাস গুলো প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে আমরা রিভার্স করেও চেঞ্জ করতে পারি, বা আমাদের সিএসভি ফাইলের মধ্যে এটা আমরা চেঞ্জ করতে পারি। আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা এই ক্রেডিট কার্ডটাকে আমরা আমাদের সফটওয়্যারে অ্যাড করে নিব ফার্স্টে। তো আমি অ্যাড করে নিচ্ছি। আমি চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে। দেন আমি নিউতে ক্লিক করব। দেন এখানে আমি ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড অ্যাড করে দিলাম। এরপর আমি হচ্ছে আমার অ্যাকাউন্টের যে নাম্বারের লাস্ট 4টা ডিজিট আছে সেটা অ্যাড করে দিই। আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন বা দেখবেন, আমিও যখন কাজ করি, ক্লায়েন্টের যে অ্যাকাউন্টগুলো থাকে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড, অ্যাকাউন্টের যে নাম্বার থাকে, নাম্বারের লাস্টের 4টা ডিজিট তারা অ্যাড করে দেয়। এখানে হচ্ছে 2502। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব। এখানে ক্রেডিট কার্ড দেওয়া আছে। ওপেনিং ব্যালেন্স দিতে হবে এবং অ্যাজ অফ ডেট দিতে হবে। তো এখানে আমাদের প্রিভিয়াস ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, ওল্ড ব্যালেন্স সবকিছু দিয়েই হচ্ছে সেম বুঝায়। তো 146.09 হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। আমরা ওপেনিং ব্যালেন্সটা দিয়ে নিলাম। এই ওপেনিং ব্যালেন্সটা কোন ডেটে ছিল আমরা একটু দেখে নেই। এই যে জুন 20, 2022-এ আমার ওপেনিং ব্যালেন্স ছিল 146.09। তাহলে আমার অ্যাজ অফ ডেট হবে জুন 20, 2022। আমার সব ইনফরমেশন দেওয়া ডান। এবার এটা আমি এখন সেভ করে দিব। এরপরে এই যে আমার পিডিএফ ফাইলটা আছে, এটা আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য কি করতে হবে? সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে। এইটার জন্য আমরা বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে করতে পারি। যেমন রিকন হেল্প দিয়ে করা যায়, ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার দিয়ে করা যায়। আমি ব্যাংক স্টেটমেন্ট কনভার্টারটা ইউজ করব। কারো স্পিকার হচ্ছে আনমিউট করা আছে, কাইন্ডলি মিউট করে রাখবেন। ম্যাডাম কনকানটিনিউট অর্থ কি? এটা একটা ফর্মুলা এক্সেলের। এই ফর্মুলা ইউজ করে আলাদা আলাদা কলামগুলোকে আমরা একসাথে করে নিয়ে আসি। তো এখন এটা আমি কনভার্ট করব। ডাউনলোড। আচ্ছা, এই যে আমি কনভার্ট করে নিয়ে আসলাম, আমার ইনফরমেশন গুলো খুবই এলোমেলো ভাবে এসেছে। এটাকে আমাকে অর্গানাইজ করতে হবে। আমরা যখন কাজ করব আমরা দেখব হচ্ছে কোনটা দিয়ে সবচাইতে ভালো রেজাল্ট পাই, আমাদেরকে সেটা দিয়ে করতে হবে। এটা যেহেতু একটু এলোমেলো এসেছে, এটা আমাকে অর্গানাইজ করে সাজাতে হবে। আরো ফ্রি সফটওয়্যার আছে, আমি সেটা ইউজ করে দেখি। যেমন আমি রিকন হেল্প ইউজ করব।
রিকন হেল্পে কি আমরা গুগলে সার্চ করে রিকন হেল্পটা টেকনিক্যাল ইস্যুর কারণে কাজ করছে না, আমি ট্রাই করলাম, সেটা হচ্ছে না। বাট এখানে আরো আছে, ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার আছে, কনভার্ট ব্যাংক স্টেটমেন্ট, আর ন্যানোনেটস আছে। তো আমরা যখন প্র্যাকটিস করব আমরা দেখব যেটা দিয়ে আমরা সবচাইতে ভালো রেজাল্ট পাই আমরা সেটা দিয়ে করব। আমরা কয়েকটা ট্রাই করব। সো আমি এই যে ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার এটা ট্রাই করছি, আমি সিলেক্ট করব ফাইল। এই যে এখানে দেওয়া আছে 9 পেজেস, আমরা হচ্ছে ফ্রিতে 9টা পেজ পর্যন্ত করতে পারবো, এরপরে করতে পারবো না। সো এটা আমি কনভার্ট করে নিই। সো দেখি এটাতে রেজাল্ট কেমন আসে। টোটাল 9টা পেজ নাকি পার ডে 9টা পেজ? পার ডে। আচ্ছা, এইখানে আমাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো দামি ইনফরমেশন গুলো আমি ডিলিট করে দিব। যেমন আমার এখানে নিচের এগুলো হচ্ছে প্রয়োজন নেই, এগুলো আমার দামি ইনফরমেশন, আমি এটা ডিলিট করে দিব। এরপর আমার এখানে প্রয়োজন হবে আমার পোস্টিং ডেটটা। এগুলো আমি কপি করে নিয়ে আসি। দশটাই কিনা আমি একটু চেক করে দেখবো। হ্যাঁ, ডেট 10টাই ঠিক আছে। এরপর হচ্ছে আমি ডেসক্রিপশনটা নিয়ে আসবো। আমার প্রথমটা আসেনি, সেকেন্ড দুইটা আসছে। তো আমি সেকেন্ড দুইটা নিয়ে নিই। আরেকটা কনভার্ট করেছিলাম, আমি এটা একটু দেখি এখানে কেমন এসেছে। এখানেও সেম আছে। এই ক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে। আমি প্রথমটা হচ্ছে কপি করে নিয়ে আসবো। আপনারা কপি না করে আরো কিছু ফ্রি সফটওয়্যার আছে, যেমন ন্যানোনেটস আছে, এগুলো ইউজ করে কনভার্ট করতে পারেন। 2 জুলাই। প্রাইম ভিডিও যেগুলো ছিল সেগুলো ডেসক্রিপশনটা আসেনি। লিঙ্কডইন। এটার নাম দিব হচ্ছে আমি ডেট, সেকেন্ড ওয়ানের নাম দিব হচ্ছে ডেসক্রিপশন,
থার্ড ওয়ানের কলামের নাম দিব হচ্ছে আমি অ্যামাউন্ট। সো এখন আমি অ্যামাউন্ট গুলো নিয়ে আসি ফার্স্টে। এটা হচ্ছে আমার প্রথম। অ্যামাউন্ট গুলো নিয়ে আসার পর একটু সিএসভি ফাইলের সাথে চেক করে দেখতে হবে যে সব ঠিক এসেছে কিনা। এবার আমি ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি। এখন আমি এটা ডিলিট করে দিব। এই যে আমার যেটা যেটা আসেনি আমি কিন্তু ম্যানুয়ালি নিয়ে এসেছি। এখন এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো আমি একটু আমি ওপেনিং ব্যালেন্সটা নিয়ে আসলাম। এখন ওপেনিং ব্যালেন্স নিয়ে এসে আমি যখন অটো সাম করব 189.51 এটা হয়েছে আমার এন্ডিং ব্যালেন্স। এখন আমি একটু চেক করে দেখব ঠিক আছে কিনা। এই যে 189.51 তার মানে আমার ক্যালকুলেশন করা ঠিক আছে। আমি ওপেনিং ব্যালেন্স দিয়ে যখন অটো সাম করেছি আমার এন্ডিং ব্যালেন্সটা এসেছে। এই যে 189.51 হইলো এইটা ওই যে আরেকটা ব্যালেন্স ছিল ওইটা এন্ডিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স দিয়ে অটো সাম করার পর আমার এন্ডিং ব্যালেন্সটা এসেছে। আর এন্ডিং ব্যালেন্স যদি আমার 0 পয়েন্ট সামথিং ও মিসম্যাচ থাকে তাহলে বুঝতে হবে আমার ক্যালকুলেশনে ভুল আছে। এখন আমাকে ডেট ফরম্যাটটা ঠিক করতে হবে। দেখেন এটা কিন্তু 2025 চলে আসছে। সো আমি ফার্স্ট এখন ডেট ফরম্যাটটা একটু চেঞ্জ করে নেই, কারণ এটা আমার সফটওয়্যার অ্যালাউ করবে না। ফার্স্টে হচ্ছে আমি ডেট রাখলাম, দেন ডেট ফরম্যাট। এখান থেকে আমি কি চেঞ্জ করব, এখান থেকে হচ্ছে আমার ইয়ারটা চেঞ্জ করতে হবে। আমার ইয়ার ছিল 2022 বাট এখানে 2025 চলে আসছে। ফার্স্ট এটা আমি কপি করব, কন্ট্রোল এফ দিব, এখানে দিব ফাইন্ড হোয়াট 2025। 2025 কে আমি রিপ্লেস করব হচ্ছে 2022 দিয়ে। এখানে আমি রিপ্লেস অলে ক্লিক করব। দেখেন আমার 10টা ছিল, 10টাই হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে, আমার 2025 থেকে 2022 হয়ে গিয়েছে। আমার সব কাজ করার ডান। এখন হচ্ছে এটা আমি সেভ করব সিএসভি ফরম্যাটে। কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখবেন। এটা আমি সেভ করলাম। সেভ করার পর এখন আমি চলে আসবো ব্যাংক ট্রানজাকশনে। ড্রপডাউনে ক্লিক করব, আপলোড ফ্রম ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে সিএসভি ফাইলটা করেছি সেটা আমি সিলেক্ট করে নিয়ে আসবো। দেন কন্টিনিউ। এখান থেকে আমি সিলেক্ট করব ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড, দেন কন্টিনিউ। এখানে বলছে আমি কোন ডেট ফরম্যাটটা ইউজ করেছি। ফার্স্ট আমি ইয়ার দিয়েছি, দেন মান্থ, দেন ডেট। আমি এটা সিলেক্ট করলাম, দেন কন্টিনিউতে ক্লিক করব। এখন আমি কিন্তু -1 ফর্মুলা ইউজ করিনি, বাট আমরা যদি একটু দেখি, এই যে আমি যেগুলো খরচ করেছি আমার লাইবিলিটি বেড়েছে, প্লাস ফিগারে দেওয়া আছে। যখন আমি রিকনসিলিয়েশন করব এটা তো ক্লায়েন্টের খরচ হয়েছে, তার মানে এটা স্পেন্ড সাইডে থাকবে। বাট যেহেতু এটা প্লাস ফিগারে আছে এটা কিন্তু স্পেন্ড সাইডে দেখাবে না, রিসিভ সাইডে দেখাবে। এর জন্য আমি এটা কি করব, এটা রিভার্স করে নিব। যেহেতু আমি আমার সিএসভি ফাইলটা যখন প্রিপেয়ার করি আমি -1 ফর্মুলা ইউজ করিনি,
এর জন্য এটা আমি এখন রিভার্স করে নিব। রিভার্স করলে কি হবে, আমার প্লাসটা মাইনাস হবে অ্যান্ড আমার মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, দেন কন্টিনিউতে ক্লিক করব। কুইকবুকস উইল ইম্পোর্ট 10 ট্রানজাকশন। আমার ট্রানজাকশন টোটাল 10টাই ছিল, দেন ডান। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। তো ফার্স্টে আমি হচ্ছে মানি আউট গুলো ক্যাটাগরাইজ করে নিই। এই যে মানি আউট, আমি -1 ফর্মুলা ইউজ করাতে কিন্তু এটা স্পেন্ড সাইডে চলে এসেছে, কারণ ক্লায়েন্ট হচ্ছে এগুলো খরচ করেছে। তো আপনারা যদি এটা -1 ফর্মুলা ইউজ না করেন অথবা রিভার্স না করেন তাহলে কিন্তু এটা রিসিভ সাইডে চলে যাবে, আমাদের কিন্তু ভুল হবে। এখন আমি ক্যাটাগরাইজ করব, যেমন এখানে আমাদের প্রাইম ভিডিও আছে, দেন এগুলো হচ্ছে যেগুলো সাবস্ক্রিপশনের আন্ডারে যাবে, আমি সবগুলো ফার্স্টে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি যেগুলো সিলেক্ট করেছি এগুলো হচ্ছে সাবস্ক্রিপশনের আন্ডারে যাবে, তো আমি একসাথে ফার্স্টে সিলেক্ট করলাম, দেন এডিটে ক্লিক করব। ক্লিক করার পর ট্রানজাকশন টাইপ হচ্ছে এক্সপেন্স, অ্যাকাউন্ট হচ্ছে সাবস্ক্রিপশন। আমি চাইলে রুল ক্রিয়েট করতে পারি এটার জন্য, অথবা আমি রুল ক্রিয়েট করছি না। লিঙ্কডইন, লিঙ্কডইনে ধরা গেল কোনো অ্যাডভার্টাইজিং রান করা হয়েছে। আমরা যেমন ফেসবুকে অ্যাড রান করি, গুগলে অ্যাড রান করি, লিঙ্কডইনেও কিন্তু অ্যাড রান করা যায়, বাট লিঙ্কডইনের অ্যাড রান করাটা খুবই এক্সপেন্সিভ। ফেসবুক এবং গুগল অ্যাড, দেন ইউটিউবে অ্যাড রান করা যায়, তো সবচাইতে এক্সপেন্সিভ হচ্ছে লিঙ্কডইনে অ্যাড রান করা। তো আমি এডিটে ক্লিক করব, এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং। আপনারা অনেক সময় হচ্ছে এই যে লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করেন বা দেখতে পান, এগুলো কিন্তু পোস্ট করে অ্যাড রান করা হয়, যে কারণে আমাদের কাছে আসে। সেটা আমি সিলেক্ট করলাম। লিঙ্কডইন সম্পর্কে আপনারা আরো জানতে পারবেন যখন আপনাদের সেলফ ব্র্যান্ডিং এর ক্লাস হবে। এটা হচ্ছে আমাদের এই যে টেলিফোন অ্যান্ড ইন্টারনেট এক্সপেন্স, এটা ঠিক এসেছে, সো এটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সো আমার মানি আউট গুলো অ্যাড করা ডান। এখন আমি মানি ইন গুলোকে ক্যাটাগরি করব। আচ্ছা, এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিওয়ার্ড দিয়েছে, সো এটা আমরা ক্যাটাগরি করব আদার্স ইনকামের আন্ডারে। অ্যাকাউন্ট টাইপ দিয়ে দিবা হচ্ছে আমরা ইন্টারেস্ট আর্ন। সো এটা আমি সেভ করে নিই, অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। বাকি এই দুইটা যেটা আছে, যেমন আমরা ক্রেডিট কার্ডের পেমেন্ট করেছি, ক্রেডিট কার্ডের পেমেন্ট হচ্ছে আমরা কোনো ফোনের অ্যাপ ইউজ করে দিতে পারি, এই যে ইন্টারনেটের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, সো এটা আমি ধরে নিলাম রেকর্ড অ্যাজ ট্রান্সফার, রেকর্ড অ্যাজ এই যে ক্রেডিট কার্ডের পেমেন্ট করা হয়েছে, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। তো আমি ধরে নিয়েছি আমার ওয়েলস ফার্গো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি আমার এই ক্রেডিট কার্ডের পেমেন্টটা করেছি। এটা টেকনিক্যাল ইস্যুর কারণে নিচ্ছে না। এখন নিয়েছে। সো আমার সবগুলো ক্যাটাগরি করা ডান।
এখন আমি চলে আসবো রিকনসাইল প্যানেলে। আপনাদের যখন ব্যাংক রিকনসিলিয়েশন করবেন দেখবেন আপনাদের সবচাইতে বেশি প্রবলেম হবে ক্যাটাগরি করার ক্ষেত্রে। প্রথম দিকে করতে একটু ডিফিকাল্ট মনে হয়। আমিও যখন রিয়েল লাইফে যখন আমরা কাজ করতাম আমাদের অসংখ্য ট্রানজাকশন থাকে, প্রত্যেকটা সার্চ করে খুঁজে খুঁজে বের করতে হয়। দেন যখন আমরা ক্লায়েন্টের কাজ কয়েকটা কাজ করে ফেলি তখন আমাদের আইডিয়া হয়ে যায় যে কোথায় হতে পারে। সো আপনারা যেহেতু নতুন, আপনাদের হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন করতে গিয়ে যখন আপনারা ক্যাটাগরাইজ করবেন আপনাদের অনেক বেশি প্রবলেম হবে, বুঝতে পারবেন না, ভুল হবে। বাট এইভাবে প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হবে। আপনাদের যখন এই কোর্স শেষ হবে আমি আপনাদেরকে আরো কিছু ডকুমেন্ট দিব রিকনসিলিয়েশনের জন্য, যেন আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারেন। এখানে আমি সিলেক্ট করব হচ্ছে ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, এন্ডিং ব্যালেন্সটা দিতে হবে। তো আমাদের এখানে এন্ডিং ব্যালেন্স হচ্ছে এই যে 189.51 189.51 আমি দিয়ে দিলাম। এন্ডিং ডেট দিতে হবে, এটা আমরা কোথায় পাবো? এই যে এন্ডিং ডেট হচ্ছে জুলাই 90, 2022। আমি স্টার্ট রিকনসাইলে ক্লিক করব। আমার সব ঠিক আছে, সো আমি জাস্ট ফিনিশ নাওতে ক্লিক করব। আর রিকনসিলিয়েশন রিপোর্ট আমি ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনারা জানেন কিভাবে করতে হয়। এই যে আপনারা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করলেন, এই যে আমার হচ্ছে জুলাই মাসের এন্ডিং ব্যালেন্স, জুলাইয়ের 19-এর এন্ডিং ব্যালেন্স, জুলাইয়ের 20-এর মানে নেক্সট আমার যে ট্রানজাকশন থাকবে সেটার ওপেনিং ব্যালেন্স হিসেবে এটা কাউন্ট হবে। এভাবেই হবে। আমরা যদি এমন হয় এই যে কোনো ক্যাটাগরিতে ভুল করি, এটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে? ক্লায়েন্ট যখন তার প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা দেখবে সে কিন্তু বুঝবে যে সে কোথায় কোথায় খরচ করেছে। দেখা গেল ক্লায়েন্ট হচ্ছে ইন্টারনেট বিল দিয়েছে হ্যাঁ এই মাসে, বাট আপনি সেটা ইউটিলিটির মধ্যে অ্যাড করেছেন, তখন ক্লায়েন্ট দেখে বুঝতে পারবে এই মাসে তো সে কোনো কারেন্ট বিল দেয়নি বা কোনো রেস্টুরেন্ট বিল দেয়নি, বাট ইন্টারনেট বিল দিয়েছে, বাট তার রিপোর্টের মধ্যে কোনো ইন্টারনেট বিল নেই। এইভাবে ক্লায়েন্ট দেখে বুঝবে যদি আপনি কোনো ভুল করে থাকেন। এখানে আমি অল ডেট দিই, অল ডেট দিয়ে রান রিপোর্ট করি। এই যে দেখা গেল প্রিন্টিং স্টেশনের সাপ্লায়ার আন্ডারে হচ্ছে $169.55 আছে, বাট এটা স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং হবে না, এটা অন্য যে কোনো একটা হেড হবে, বাট আপনি ভুল করেছেন, এটা দিয়েছেন। তো ক্লায়েন্ট এখান থেকে দেখেই বুঝবে যে এই হেডে তো তার কোনো খরচ হয়নি। এইভাবে আপনি যদি কোনো হেড ভুল করে থাকেন, ক্লায়েন্ট তার যদি রিপোর্ট দেখে, রিপোর্ট দেখে কিন্তু বুঝতে পারবে যে আপনার ভুল হয়েছে। তো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে আপনি এটা চেঞ্জ করে দিবেন। এটা কিভাবে চেঞ্জ করতে হবে? এটা চেঞ্জ করা ইজি। আমাদের চলে যেতে হবে চার্ট অফ অ্যাকাউন্টে, যেমন ব্যাংক ট্রানজাকশনের আন্ডারে আমি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই। যেমন আমি এখানে চলে আসলাম, আমি যে কোনো একটা ভুল করতেই পারি, এটা যদি আমাকে সংশোধন করতে হয় এই যে আমরা এডিট করব, এডিট করে এটা আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট আমরা হেডটাকে চেঞ্জ করে দিব। যেমন এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি যে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট থেকে হেড সিলেক্ট করে জাস্ট 7 ক্লোজ করে দিবেন। এভাবেই হচ্ছে আপনার যদি কোনো হেড ভুল হয় আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। সো এটা তো আমার ভুল হয়নি, আমি আর চেঞ্জ করলাম না। এইভাবে আমাদেরকে ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করতে হবে। আর রিকনসিলিয়েশন রিপোর্ট কিভাবে ডাউনলোড করতে হয় আপনারা জানেন, এর জন্য আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, আপনাদের এর আগের ক্লাসে এরর ফিক্সিং দেখানো হয়নি, সো এরর ফিক্সিংটা আমি আবার নেক্সট ক্লাসে দেখাবো। এখন আমি একটা ইজি টপিক দেখাই আপনাদের। এখন আমরা দেখব কিভাবে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করতে হয়। যেমন দেখা গেল সুপার কেয়ার ফার্মেসি ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিকে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছে 12 মাসের জন্য,
যেমন 2025 সালের জন্য, 25 সাল তো এখনো শেষ হয়নি, সে 2025 সালেরটা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে। তো এই যে অ্যাডজাস্টিং জার্নাল যদি আমাদের এন্ট্রি করতে হয়, কিভাবে করব সেটা আমরা একটু দেখবো। তো এই যে খরচটা করেছে, ফার্স্টে আমরা এটা এক্সপেন্সের আন্ডারে গিয়ে রেকর্ড করব। এখানে পেই কে ছিল, পেই ধরে নিলাম ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। তো এটা আমি সেভ করে নিলাম। কোন ব্যাংক থেকে পেমেন্ট করা হয়েছে, আমি পেপাল সিলেক্ট করলাম, পেপাল থেকে টাইম সিলেক্ট করব, আমি ধরে নিলাম জানুয়ারির 1 তারিখে পেমেন্ট করা হয়েছে, বাট 1 বছর 2025 সালের জন্য সম্পূর্ণটা পেমেন্ট করা হয়েছে। পেমেন্ট মেথড ছিল হচ্ছে ডিরেক্ট ডেবিট। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এটার ক্যাটাগরি কি হবে, এটার নাম হবে হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। সো প্রিপেইড ইন্স্যুরেন্স নামে আমাদের কোনো হেড অ্যাড করা নেই, সো এটা আমি অ্যাড করে নিব। এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটে যাবে, এন্ড ডিটেল টাইপ হচ্ছে কাছাকাছি যেটা পাই আমরা সেটা নিব। এই যে প্রিপেইড এক্সপেন্স, যেহেতু এই যে ইন্স্যুরেন্স কোম্পানিকে ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে, বাট এটা আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি, এজন্য এটা এখন আমার কারেন্ট অ্যাসেটের আন্ডারে আসবে। সো এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি, দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম হ্যাজ বিন পেইড ফর 12 মান্থ। অ্যামাউন্ট দিয়ে দিব, যেমন আমি পার মান্থ যদি $200 করে কাউন্ট করি তাহলে $2,400। এখন এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দিব। তো এই যে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে অগ্রিম 1 বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়ামের টাকা দিয়ে দিয়েছি, এটা আমি কোথায় দেখতে পারবো? আমি যদি আমার ব্যালেন্স শিটে চলে যাই সেক্ষেত্রে আমি দেখতে পারবো। যেমন আমি এখানে অল ডেট সিলেক্ট করব, এই যে কারেন্ট অ্যাসেটের আন্ডারে যে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, তো এটা তো আমি 1 বছরের জন্য অগ্রিম দিয়ে দিয়েছি। তো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে এটা যেহেতু আমি অগ্রিম দিয়েছি, এখন আমাকে এটার জন্য জার্নাল এন্ট্রি করতে হবে। এইটা এখন আমি কি প্রতি মাসে মাসে করব, নাকি 2 মাস পর পর করব, বা 6 মাস পর পর করব, এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন বা আপনার ক্লায়েন্ট বা ম্যানেজমেন্ট যেটা বলে সে অনুযায়ী করতে হবে। আমি যখন 1 বছরের জার্নাল এন্ট্রি করব তখন আমার এই যে হেড এটা 0 হয়ে যাবে। সো এটা আমি 2 বারে করছি। এর জন্য আমি চলে যাব হচ্ছে জার্নাল এন্ট্রিতে। আমি প্রথম 6 মাসের জন্য করব। আমি জুন পর্যন্ত যদি সিলেক্ট করি, আমার জার্নাল হবে এটার জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন আপনারা যদি প্রতি মাসে মাসে জার্নাল এন্ট্রি করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে পার মান্থ 200 করে আসবে। তো আপনি 12 মাসে 12টা জার্নাল এন্ট্রি করতে পারেন, অথবা 4 মাস পর পর করতে পারেন, 6 মাস পর পর করতে পারেন। সো যেহেতু টাইম শর্ট, আমি হচ্ছে 2 বারে জার্নাল এন্ট্রি করে দেখাচ্ছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন 2 বারে করেও দিতে পারেন, অথবা 12 বারেও করতে পারেন। বাট আপনারা যখন সাবমিট করবেন, আমাকে রিপোর্টটা যখন ডাউনলোড করে দিবেন, এখানে আপনারা মার্ক করে দিবেন যে এটা হেডের ব্যালেন্স 0 হয়েছে। আমার এখানে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। আমি এই সেন্টারটাকে একটু ডুপ্লিকেট করি।
তো এখন আমি চলে যাব রিপোর্টে। আমি ব্যালেন্স শিটে চলে আসি। ব্যালেন্সটা যে চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এই যে আচ্ছা, এটা আমি অলরেডি দিই। এই যে আগে কিন্তু আমার 2400 ছিল, এখন $1200 আছে প্লাস। আমি এটা একটু ডুপ্লিকেট করে আমি চলে যাব প্রফিট অ্যান্ড লসে। এই যে ইন্স্যুরেন্স দিয়েছি, এই যে এটা আমার এক্সপেন্স হয়েছে, ইন্স্যুরেন্সের আন্ডারে এসেছে। আমি আরেকটা জার্নাল এন্ট্রি করব। এই ব্যালেন্সটাকে আমি ব্যালেন্স শিট থেকে ক্লিয়ার করে দিব। ইন্স্যুরেন্স দেন হচ্ছে আমার প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ডেট চেঞ্জ করতে হবে, আমি চলে যাব এখন আমি একটু রিপোর্টে চলে আসি, রিপোর্ট রিলোড দিই। এই যে আমার প্রিপেড ইন্স্যুরেন্স 0 হয়ে গিয়েছে। এভাবে আপনাদের ব্যালেন্সটাকে 0 করতে হবে। সো আপনার যখন প্রিপেড ইন্স্যুরেন্স নামে একটা ফোল্ডার করবেন, জার্নাল এন্ট্রি করেছেন সেই ডকুমেন্ট সাবমিট করবেন, ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস সাবমিট করবেন এবং ব্যালেন্স শিটে ব্যালেন্স 0 হয়েছে এটা মার্ক করে দিবেন এবং প্রফিট অ্যান্ড লসে ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, এই দুইটা মার্ক করে দিবেন। আগে অ্যাক্টিভিটিগুলো করবেন, এরপর রিপোর্ট ডাউনলোড করে দিবেন। এরপর আপনার যে পেপাল রিকনসিলিয়েশন করবেন সেটার হচ্ছে রিকনসিলিয়েশন রিপোর্ট দিতে হবে। আর আজকে যে ক্রেডিট কার্ডটা দেখালাম এটা তো আবার রিভিউ করলাম, আই থিঙ্ক বুঝেছেন। আগের ক্লাসে আমি দেখলাম মাত্র 2 জন করেছেন, যারা করেননি তারা করে সাবমিট করে দিবেন। আর আপনারা যখন ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করবেন, আমি একটু দেখাই, অনেক ক্রেডিট কার্ডে দেখা গেল হচ্ছে এই যে ব্যালেন্সগুলো আছে আপনারা যখন কনভার্টার দিয়ে কনভার্ট করবেন দেখবেন অনেকগুলো ব্যালেন্স আসে না। যদি না আসে আপনাকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। অনেক সময় হচ্ছে এই যে মাস্টার সামারির সাথে হচ্ছে প্লাস মাইনাস করে ম্যাচ করে দেখতে হবে যে আসলে কোন ব্যালেন্সটা আসেনি। এইভাবে নিচে অনেক ব্যালেন্স থাকবে, আপনি বুঝতে পারবেন না কোনটা আসবে কি আসবে না। আপনি সবসময় মাস্টার সামারি দেখবেন, এটা প্লাস মাইনাস করবেন, করে যে অ্যামাউন্টটা গ্যাপ থাকে সেই অ্যামাউন্টটা নিচে থেকে নিতে হবে। পরবর্তীতে আপনারা যখন করবেন সেই স্টেটমেন্ট গুলোতে গিয়ে হচ্ছে আপনারা এই প্রবলেমে পড়তে পারেন। সো এভাবে দেখে নেবেন, যদি না বুঝেন তখন মাস্টার সামারিটা দেখবেন। আর এই যে মাস্টার সামারিতে প্লাস মানে হচ্ছে লায়াবিলিটি বেড়েছে, মাইনাস মানে লায়াবিলিটি কমেছে। আমরা যখন ক্যাটাগরি করব প্লাসগুলো মাইনাসে যাবে, মাইনাসগুলো প্লাসে হবে। উম্মে হানি দিনা জি আপু। প্রেজেন্ট। শহীদুজ্জামান খান, এমডি শহীদুজ্জামান খান, আলামিন, আপনাদের ওই যে লাস্টে 45 নাম্বার উনি আচ্ছা জান্নাতুল ফেরদৌস জিনিয়া, আমাকে কত প্রেজেন্ট। আচ্ছা যাদের গত ক্লাসে প্রেজেন্ট ছিলেন বাট অ্যাবসেন্ট এসেছে আমাকে বললেন একটা প্রেজেন্ট। পেশেন্টের এমডি তৌহিদুল অ্যাবসেন্ট। তানিয়া আক্তার বসে গেছেন। আছি আপু, আমি প্রেজেন্ট। প্রেজেন্ট দিয়েছি। সজল হোসেন প্রেজেন্ট আছে। সচিন মার্মা আপু আমি ওই নাম্বারে ফোন করতেছে। আপু আমি লাস্ট পর্যন্ত প্রেজেন্ট ছিলাম আপু। ওই যাই আপু। আচ্ছা একটু না ওই নাম্বারে কল করছে আমি। আচ্ছা আমি সবাই বললে আমি বুঝতে পারছি না।
একজন আচ্ছা একজন বলেন, যে কোনো একজন এখন বলেন। উনি তো পেশেন্ট একটু খুব সিরিয়াস, নয় এখন দুটো। কি করা যায়? না আপু আমি লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম আপু, সার্চিং মারবা। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি প্রেজেন্ট লাস্ট ক্লাসেরটা। চিটা ওকে আপু। আচ্ছা আমি দিয়ে দিব। এখন রোজ মহিলা মানুষ তো ভাই, চিটামে যাইতো মানে বাচ্চারা। আচ্ছা কেউ একজন ফোনে কথা বলছেন, কাইন্ডলি মিউট করে নেন। ফায়েজ হাসনাইন, এজন্য আপনার নাম্বারটা ফায়েজ হাসনাইন অ্যাবসেন্ট। নাহিদ হোসেন প্রেজেন্ট ছিল ক্লাসে। প্রেজেন্ট আপু। দেন হচ্ছে সুজাতা সরকার প্রেজেন্ট, আরিকুল হক প্রেজেন্ট, রেজা রাবি প্রেজেন্ট, আকলিমা খাতুন প্রেজেন্ট, মিজানুর রশিদ প্রেজেন্ট, ওয়াসিম কুমার অ্যাবসেন্ট, তনয় অ্যাবসেন্ট, সাজেদুল আলম, প্রেজেন্ট প্লিজ। এমডি আবিদ অ্যাবসেন্ট, এমডি সাজেদুল ইসলাম অ্যাবসেন্ট, শাহিদুজ্জামান শাহিন প্রেজেন্ট আছে ম্যাম। প্রেজেন্ট। আচ্ছা যারা অ্যাবসেন্ট আছেন তাদের নাম আবার নিচ্ছি। সাজেদুল ইসলাম অ্যাবসেন্ট, এমডি আবিদ অ্যাবসেন্ট, তনয় অ্যাবসেন্ট, ওয়াসিম কুমার অ্যাবসেন্ট, ফায়েজ হাসনাইন অ্যাবসেন্ট, এমডি তৌহিদুল অ্যাবসেন্ট, এমডি আলামিন অ্যাবসেন্ট, শহীদুজ্জামান খান অ্যাবসেন্ট, এমডি তারেক আজিজ প্রেজেন্ট আছেন, সিফাত আওয়াল প্রেজেন্ট, রফিক আহমেদ প্রেজেন্ট। ম্যাম সাজেদুল ইসলাম প্রেজেন্ট, আমার স্পিকার কাজ করছিল না, দ্যাটস ওয়াই। আপনার সিরিয়াল নাম্বারটা কত? এমডি সাজেদুল ইসলাম, মেবি সাজেদুল আলম, এমডি সাজেদুল ইসলাম, জি পেয়েছি 28। ঠিক আছে। এটা বলবেন না? আচ্ছা, ঠিক আছে, ওকে এখন আপনাদের যাদের মানে প্রবলেম আছে তারা থাকেন, আর যাদের নেই তারা যেতে পারেন। আপু আমার একটা প্রবলেম ছিল, জি বলেন। অ্যাসাইনমেন্ট 3 রিলেটেড। আমরা তো আনডিপোজিটেড ফান্ড